নিয়ে এসেছিলাম নৈনিতাল কৌশল। বহু বছর আগে আমরা আপলাইন ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি আমরা একসাথে গিয়েছিলাম। ওকে, এটা কিন্তু একটা ফ্লাওয়ার, এর প্রত্যেকটা মানে পাপড়ি নখ দিয়ে যদি আপনি কাটতে চান আপনার নখ ভেঙে যাবে। ওকে, তো এই যে পাইন ফ্লাওয়ার, এই প্রত্যেকটা পাপড়ি শক্তপোক্ত হয়েছে বলে কিন্তু আজও দেখুন ইনট্যাক্ট আছে। অর্চনা খুব ফুল ভালোবাসে, ও প্রায় আমি তো এক বছর রুমের মধ্যে কনফাইন্ড আছি, মোর দ্যান 1 ইয়ার, প্রায় এনে টেবিলেতে, এই মুহূর্তে নেই নলে দেখাতাম, টেবিলেতে নানা রকম ফুল এখানে সাজিয়ে রাখে। কিন্তু আজকে নিয়ে এলো, পরের 2 দিন ম্যাক্সিমাম থাকে, তারপরের দিন ওটাকে ফেলে দিতে হয়। কারণ কি বলুন তো, ওই পাপড়িগুলোকে এম্পাওয়ার করা নেই। আপনার আজ থেকে টার্গেট হোক আপনার অর্গানাইজেশনের প্রত্যেকটি টিম প্লেয়ার যেন এম্পাওয়ার হতে ওঠে, প্রত্যেকটি টিম প্লেয়ার যেন এক্সপার্টাইজ বিল করতে করতে ওঠে। আপনার কর্মযোগটা সেই অ্যাঙ্গেল থেকে সাজা। আর আজকে প্রোডাক্ট রিলেটেড মিটিং বলে আমি একটু প্রোডাক্টের মধ্যে আবার ঢুকবো। আমাদের এক একটা ব্র্যান্ডের দিকে তাকিয়ে দেখুন, এই যে ধরুন নিউট্রিলাইট ব্র্যান্ড, আপনি যেহেতু একজন লিভিং বিং, আপনার যেহেতু একটা জীবন আছে, তার মানে কি আপনার যেটা দরকার, আপনার ফিজিওলজির মেনটেনেন্স দরকার। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ সেলের নর্মাল ডেথ হচ্ছে, সেটা রিপ্লেসমেন্ট। আপনার গ্রোথ দরকার। আর এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি তো লড়ছেন আপনার হাজারো রকমের রোগ জীবাণুর এগেনস্টে, তো সেখানে আপনার ইমিউনিটি দরকার। আমি কিভাবে বোঝাবো, মানে একদম সিম্পল মনে আপনি একটু একটু কথাগুলো ফলো করুন, দেখবেন আপনার কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকলেও, ইভেন আপনি যদি অ আ ক খ না শিখে থাকেন তবু বুঝতে পারবেন। ধরুন আপনি একটা বাড়ি করছেন, এই মুহূর্তে আপনি ধরুন ইট, বালি, সিমেন্ট, স্টোন চিপস অ্যান্ড স্টিল, এইগুলো যদি পারচেস করে আপনার প্লটে নিয়ে যান, একজন কাজ জানা মিস্ত্রিকে যদি ডেপুট করেন, ও কিন্তু কনস্ট্রাকশন কাজটা চালিয়ে যাবে। কিন্তু এর কোনো একটা কম্পোনেন্ট যদি না থাকে, ধরুন সে প্রথমে সোলিং করবে, সোলিং এর একটা ঝামা ইট প্রথমে পাত পাতার পরের কাজটা সে যখন পিসিসি ঢালাই করবে, তখন কিন্তু তার সিমেন্ট দরকার হচ্ছে, তখন কিন্তু তার স্টোন চিপ দরকার হচ্ছে। যদি একটা না থাকে তাহলে কি হবে, মিস্ত্রি কি বলবে, কি হয় প্র্যাকটিক্যালি, কাজটা বন্ধ থাকবে। আপনার ফিজিওলজি তো সেই রকম, যে গঠনগুলো চলছে, কোনো একটা কম্পোনেন্ট আজকে যদি জোগাড় না থাকে, আপনার ওই
গাঁথনির কাজটা বন্ধ থাকবে যে কোনো স্টেপে। পিসিসি ঢালাইয়ের পরে যখন এরপরে কলাম বাঁধবে, আপনার প্রথমেই দরকার হয়ে পড়বে স্টিল। যদি সাপ্লাই না থাকে আপনার আটকে গেল। এটা তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমার এই কন্টিনিউয়াস যে ভেতরে শরীরের ভেতরে যে কনস্ট্রাকশন কাজ চলছে, সেখানে অল কম্পোনেন্টস রিকোয়ার্ড, যা যা আমার এলিমেন্ট দরকার, যেমন বাড়ি গাঁথার জন্য যেরকম বললাম ইট বালি সিমেন্ট ইত্যাদি, সেরকম শরীর গাঁথার জন্য যা যা কম্পোনেন্ট দরকার সবগুলোই আমার দরকার। এগ্রিড? কোনো দ্বিমত নেই? এরপরে শুনুন, ফিজিওলজিতে কিছু ইন্টার কনভার্সন মেকানিজম চলে। একটা জিনিস আছে সেইটা বেশি পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আছে, তো ওখান থেকে কিছুটা শরীর কনভার্ট করে অন্য একটা জিনিসের দরকার তৈরি করে নিল। সেগুলো আপনার না জানলেও চলবে, শুধু এটাকে যেন ইন্টার কনভার্সন, একটা রূপ থেকে আর একটা রূপে চলে যায়। গ্লুকোনিওজেনেসিস, নিওগ্লুকোজেনেসিস ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো শরীর ইন্টার কনভার্সন মেকানিজমে তৈরি করতে পারে না। যেমন এই যে আমাদের ফাউন্ডেশন প্রোডাক্ট নিউট্রালাইটের প্রথম যে নামটা উঠে আসে প্রোটিন পাউডার। প্রোটিন ওয়ার্ডটা আপনি জানেন অনেক ফান্ডা আছে। এই প্রোটিন পাউডার সেই প্রোটিন পাউডার নয়, এখানে মূল যে সলিড ফান্ডাটা আছে, যে প্রোটিন কেমিস্ট্রিতে যে 22 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে হাজারো রকমের প্রোটিন তৈরি হয়, তার মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড আমার শরীর তৈরি করতে পারে না। লেভেলে দেখবেন প্রোটিন পাউডারের কৌটোয়, আজকে এই মিটিংটা চেয়ার থেকে উঠে আপনি দেখবেন যে আমার বলা হয়ে গেলে যে ওখানে ওই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম লেখা আছে, তার পরিমাণ লেখা আছে। দ্যাট ইজ দ্য সায়েন্স। এই জন্য আমরা এটাকে বলি যে ফাউন্ডেশন প্রোডাক্টস। তার মানে আমি যখন এই 9টা এই 9টা আমার শরীরে ইন্টার কনভার্সন মেকানিজম ইত্যাদিতে তৈরি হয় না। পৃথিবীতে মায়ের বুকের দুধ ছাড়া আর দ্বিতীয় কোনো খাবার আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা আবিষ্কার করে অ্যানালাইসিস করে দেখাতে পারেনি যার মধ্যে ওই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একসাথে আছে এবং আমার যে অনুপাতে দরকার সেই অনুপাতে আছে। নো। তাহলে যদি এমন একটা সোর্স আমার এসে যায় যেখান থেকে ওই 9টা, যেটার উপর আমি ডিপেন্ডেন্ট, আমার যদি এসে যায়, নাথিং লাইক ইট। সেটা আরো ফর্টিফাইড করা আছে উইথ সো মেনি আদার থিংস, যেগুলো আপনি ডিটেলস ট্রেনিং এতে জেনেছেন, বুঝেছেন বা আরো জানবেন। আমরা প্রচুর এরকম বাংলা করে লিখে দিয়েছি এবং অতীতে আমি প্রচুর সিরিজে প্রোডাক্ট ট্রেনিং অ্যান্ড প্রোডাক্ট ডেমনস্ট্রেশন আমরা করেছি, সেগুলো রেকর্ড বন্দি করা আছে। দিলীপ দা আছেন আজকে মিটিং এ, দিলীপ দা কষ্ট করে সে, আমার মনে আছে 5 কিলো ওজনের তখন সে ভারী হ্যান্ডিক্যাম নিয়ে কিভাবে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতো, হাত টন টন করছে, আপনাকে সার্ভ করেছে। যারা গুলোকে কাজে লাগাচ্ছেন তারা জীবন পাল্টাচ্ছেন। ঠিক একই রকম কনসেপ্ট যে আমার আরেকটা ফাউন্ডেশন প্রোডাক্ট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, ওটারও কনসেপ্ট কি, ওখানে 3টে এসেনশিয়াল ওয়ার্ডটা খেয়াল করুন। অল আর এসেনশিয়ালস, কিন্তু এইটা অন্য সেন্সে এসেনশিয়ালস। অল অ্যামাইনো অ্যাসিডস আর এসেনশিয়ালস, কোন একটা বাদ গেলে চলবে না। কিন্তু ওই 9টা তৈরি করতে পারে না বলে শরীর এটা মোস্ট এসেনশিয়াল। ঠিক একই রকম ভাবে অল ফ্যাটি অ্যাসিডস আর এসেনশিয়াল, কিন্তু 3টে আমার শরীর তৈরি করতে পারে না। আইকোসা পেন্টানোইক অ্যাসিড, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড এন্ড আলফা লিনোলিক অ্যাসিড। সেই 3টে ফ্যাটি অ্যাসিডেরই রিচ সোর্স যে সমস্ত কোল্ড ওয়াটারের ফিশ, ম্যাক্রয়েল, টুনা, স্যামন, এগুলো থেকে আইসোলেট করে আপনার হাতে ধরিয়ে দিয়েছে। ঠিক একই রকম ভাবে আপনার যে ভিটামিনস গুলো, 13 রকমের যে ভিটামিনস ফ্রম ন্যাচারাল সোর্স, 11 রকমের যে মিনারেলস। একটা জিনিস একটু অ্যাসিউম করুন, একটু ভাবুন, আমি একটু আপনাকে ভাবতে বলছি। ধরুন যাদের হাজার হাজার কোটি টাকা সারপ্লাস মানি আছে, মুকেশ আম্বানি ইত্যাদি, যদি এরকম হতো যে এখন বিজ্ঞানীরা জানে আমার এতগুলো ভিটামিন আছে, এতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, ন্যাচারাল সোর্স থেকে হোক বা সিনথেটিক সোর্স থেকে হোক, সবগুলোকে ইয়ে করলো করে
যদি এমন একটা ট্যাবলেট বা ক্যাপসুলের মতো বা একটা পাউডার মিক্সের মতো একটা কিছু ফর্মুলেশন তৈরি করা যেত যার মধ্যে ওগুলো সবগুলো আছে, তাহলে অত ঝামেলা করে প্রতি বেলায় এত সব খাবারে কি দরকার হতো? শুধু ওই ফর্মুলেশনটা তো খেয়ে নিলে হতো। হয় না কেন? একটা গুড কোয়ালিটির সেফ ফুড যেটা আমরা বলি, প্ল্যান্ট বেসড ফুড, প্ল্যান্ট উদ্ভিদ সোর্স থেকে যে ফুড, এটা ছাড়া পৃথিবীতে একটা মানুষকেও দেখাতে পারবেন না প্ল্যান্ট বেসড ফুড ছাড়া সে সুস্থ আছে, তার মেনটেনেন্স হচ্ছে, তার গ্রোথ হচ্ছে, তার ইমিউনিটি ইন্ট্যাক্ট আছে, পাওয়ারফুল ইমিউনিটি। কেন হয় না? কারণ ওই প্ল্যান্ট বেসড ফুডের মধ্যে হাজারো রকমের ফাইটো নিউট্রিয়েন্টস থাকে, উদ্ভিদ জাত পুষ্টিকারক কম্পোনেন্ট থাকে। আমার নিউট্রিলাইট ডেলিতে যেমন যে 6টা প্ল্যান্ট কম্পাউন্ড সিরিজ আছে, 6টা সিরিজ, 6টা অনলি 6টা কম্পোনেন্ট নয়, কিন্তু এটা ভুল করবেন না। যে 6টা প্ল্যান্ট বেসড প্রোডাক্টকে ওরা কাজে লাগিয়েছে সেগুলোতে রিচ সোর্স অফ থাউজেন্ডস প্ল্যান্ট কম্পাউন্ডস। ওই এক একটা এক্সট্রাক্ট, ধরুন ক্যারোটের এক্সট্রাক্ট, পার্সলের এক্সট্রাক্ট, স্পাইনাচের এক্সট্রাক্ট, যখন ক্রোমাটোগ্রাফি করে বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় ওতে হাজারখানা পিক আছে, হাজার হাজার পিক আছে, এক একটা পিক এক একটা কম্পোনেন্ট, এক একটা পিক এক একটা আলাদা আলাদা কম্পোনেন্ট, এইগুলো একসাথে ওইটা তৈরি করেছে। সেই জিনিস দিয়ে আপনার এই নিউট্রিলাইট ডেলিকে সমৃদ্ধ করা আছে। তো বুঝতে পারছেন মানে কত কত হাই কোয়ালিটির জিনিস এগুলো। তার সাথে ব্যাকআপ আছে উইথ সায়েন্স এন্ড টেকনোলজি। ওই জন্য আমরা বলি বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স। বলে সায়েন্স টেকনোলজি ব্যাপারটা কি বুঝুন না, মানে কেন এই সায়েন্সটা দরকার হয়। ধরুন যে গার্লিক, আপনিও খান, জন্মের পর থেকেই খাচ্ছেন আপনি, যেদিন থেকে আপনি বাবা মা তৈরি খাবার খাচ্ছেন সেদিন থেকে দেখবেন আমাদের ভারতীয় খাবারেতে স্পাইসেস হিসাবে গার্লিক ব্যবহার, পেঁয়াজ, রসুন তরকারিতে দেওয়া হয়। কিন্তু গার্লিকের এরা সায়েন্স সহযোগে দেখেছে গার্লিকের মধ্যে যে মানে পাওয়ারফুল কম্পোনেন্ট আছে, অ্যালিন অ্যালিসিন, ওই যে আমি ট্রেনিং এ দেখবেন ডিটেলসে বলা আছে। ওরা সায়েন্স অ্যাপ্লাই করে দেখেছে যে কোন প্রজাতির গার্লিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে, যে কোনো জিনিসের অনেক প্রজাতি হয়। ওই কৌশিক আজকে তুলসী কভার করেছে, জানেন কত ডজন মানে ভ্যারাইটি আছে তুলসী যখন ট্রেনিং হয়েছে আপনারা এগুলো বুঝেছেন, চোখের সামনে দেখছেন। ধরুন বেগুন সবজি হিসেবে আপনি দেখছেন কত রকমের বেগুন, আপনি নিজেই খান, কত রকমের লঙ্কা, ছোট ধানি লঙ্কা থেকে শুরু করে মোটা ক্যাপসিকাম, তারও আবার কোনটা সবুজ, কোনটা হলদে, কোনটা লাল, এই যে স্পেসিস গুলো আর কি। এবার কোন স্পেসিসের গার্লিকের কোন স্পেসিসে ওই কম্পোনেন্টটা থাকে, সেইটা কোন এনভায়রনমেন্টে কোন সয়েলেতে চাষ করলে তবে ওই কম্পোনেন্টটা গার্লিকের মধ্যে আসে। ক্যালিফোর্নিয়ার যে হাই মাউন্টেনের অ্যালুভিয়াল ভার্জিন সয়েলেতে ওরা যেটা কাল্টিভেট করে, কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে ওটাকে পৃথকীকরণ করবে, তারপরে ওটাকে কিভাবে ফর্মুলেট করবে। আপনি ভাবছেন আপনি কাঁচা রসুনও খাবেন, ট্রেনিং এ কোথাও হয়তো শুনেছেন, কি বুঝেছেন জানি না। যখন ওটা স্টমাকে যাবে ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কর্মক্ষমতা লুজ করবে। স্টমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্টে ওই গার্লিকের যে সমস্ত মেডিসিনাল ভ্যালু বলুন বা নিউট্রিশনাল ভ্যালু বলুন নষ্ট হয়ে যায়। এরা সায়েন্টিস্ট সেগুলো অবজার্ভ করার পরে সায়েন্স দিয়ে এমন করেছে যেটা কিনা আপনার স্টমাক এনভায়রনমেন্টটাকে বাইপাস করিয়ে ওর অ্যাক্টিভ কম্পোনেন্টটা রিলিজ করে। এটা বিরাট সায়েন্স, এন্টারিক কোটিং টেকনোলজি। আপনি আজকে এই মিটিং হওয়ার পরে আরেকটা এক্সপেরিমেন্ট করুন। আপনি ওরকম কাঁচের গ্লাসে 4-6টা কাঁচের গ্লাসেতে একটু একটু করে জল নেন, তাতে 1 চামচ করে আপনার বাথরুম পরিষ্কার করার যে মিউরেটিক অ্যাসিড আছে 1 চামচ করে আপনি অ্যাসিড দেন, তাহলে একটা অ্যাসিডিক জল হলো। আপনার স্টমাক আপনি জানেন অ্যাসিডিক, স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। যাক ওই 6টা গ্লাসে ধরুন একটাতে নিউট্রিলাইট ডেলি ট্যাবলেট রাখলেন, একটাতে আপনি ধরুন আপনার ওই ন্যাচারাল সি রাখলেন, একটাতে গার্লিক রাখুন।
1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আপনি অবজার্ভ করুন, ঘুম থেকে উঠে আপনি অবজার্ভ করুন, দেখবেন গার্লিক ট্যাবলেটটা ইনট্যাক্ট আছে, গলেনি। কি করে সম্ভব এটা? কি করে সম্ভব? এই বামাচরণ দেখলেন প্লাসে করে চাপ দিয়ে দিয়ে ট্যাবলেট গুলো ক্রাশ করছিল, সবগুলো ট্যাবলেটকে আপনি ক্রাশ করুন, দেখবেন সবই ওর একই রকম দেখতে লাগছে, ক্রাশ করলে ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে গার্লিকটা জলের মধ্যে ডুবে আছে অথচ গলেনি কেন? ভেঙে যায়নি কেন? ইনট্যাক্ট কেন আছে? এই জলটার এই পিএইচ আপনি শিফট করে যখন একটুখানি ওই অ্যাসিড থেকে অ্যালকালাইনে নিয়ে যাবেন, তখন দেখবেন ওই গার্লিক ট্যাবলেটটা ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। এই জন্য হচ্ছে বেস্ট অফ সায়েন্সটাকে ওরা প্রতিটা স্টেজে কাজে লাগিয়েছে। এই যে আমার দেবদূতি যে জোজোবা বিডস এর কথা উল্লেখ করল, পলিশিং স্ক্রাব, যখন আপনার ওই স্কিনকে একটু এক্সফোলিয়েট করার জন্য ডেড কোষগুলোকে তোলার জন্য যে প্রচেষ্টা, আপনি তো বালি নিয়ে ঘষতে পারেন না, ইনফেকশন হয়ে যাবে, সৌন্দর্য চলে যাবে। তো সেখানে ফোর্স এক্সফোলিয়েশন করার জন্য মানে আপনি চিন্তা করুন, অসাধু ব্যবসায়ীদের দাপট প্রত্যেকটা স্টেজে 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 এক একটা ঘটনা যখন আপনি জানতে পারবেন না, তখন মানে আপনি নিজে নিজে না কাউকে কিছু না বলে মনে মনে থ্যাংক ইউ গড, তুমি আমাকে এমএ প্ল্যাটফর্মে নিয়ে এসেছো। আজকে ওই স্ক্রাবিং এফেক্টের জন্য অসাধু ব্যবসায়ীরা, ইভেন নাম করা এস্টাবলিশড কোম্পানিরা, তারা প্লাস্টিক বিডস ইউজ করে। প্লাস্টিক বিডস, যে প্লাস্টিক মাটির নিচে 30 বছর 40 বছর থাকলেও ক্ষয় হয় না, প্লাস্টিক আকারেই থাকে, সেই প্লাস্টিক বিডস ওখানে ইউজ করছে। আপনি চিন্তা করুন, আপনার ওই গ্ল্যান্ড ওপেন যে পোর্স গুলো যেগুলো আছে, সেইখানেতে মাইক্রো বিডস প্লাস্টিকে ঢুকে গেল, আপনার স্কিনের কি হাল হচ্ছে বুঝতে পারছেন? আপনি খালি চোখে হয়তো বুঝতে পারছেন না। ইভেন ওই ঘাস পাতা খেতে খেতে গরু ছাগলের পেটে প্লাস্টিক জমতে জমতে প্রচুর গরু ছাগল ইদানিংকালে মারা যাচ্ছে। ওকে, কারণ পেটে ঢুকছে, সেটা জমতে 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 হয়তো দেখা গেল যে স্টোমাকটা যখন মানে মরে যাওয়ার পরে যখন স্টোমাকটাকে ওপেন করা আছে, দেখা যাচ্ছে তার মধ্যে হয়তো 15 কিলো প্লাস্টিক জমে আছে। বাট আমাদের বৈজ্ঞানিকরা সায়েন্স সহযোগে কি করলো, এটা প্রত্যেকটা ইস্যুতে না 1 ঘন্টা করে বলা যায়। জোজোবা অয়েল হচ্ছে স্কিনের পক্ষে অত্যন্ত পুষ্টিকারক তেল, সেই অয়েলকে ওরা বিজ্ঞান সহযোগে সলিডিফাই করতে পারে। আমরা যেমন খাদ্য তেলকে বিজ্ঞান সহযোগে সেমি সলিড করি, যেমন ডালডা তৈরি করি, তেল থেকে আরেকটু শক্ত করে ওটাকে সেমি সলিড করা হয় ডালডা, সেইটাকে আরো শক্ত করে ওরা ওয়াক্সি সলিড তৈরি করে, সেইটা ছোট ছোট বিডসে কনভার্ট করে আপনার ওই পলিস্টিক স্ক্রাবের মধ্যে মেশানো আছে। সো বেস্ট অফ সায়েন্স, বুঝতে পারলেন ব্যাপারটা, কথাটা কেন এরা প্রত্যেকটা কথায় বলে বেস্ট অফ সায়েন্স, বেস্ট প্র্যাকটিস, ল্যাবরেটরি প্র্যাকটিস, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এগুলো মানে সায়েন্স এবং সায়েন্সটা অ্যাপ্লাই করার জন্য যে হিউম্যান বিংটা ইনভলভ সেখানে। মানে দেখুন অ্যাকচুয়ালি মানে যে কোনো বিজনেস, কিন্তু যে কোনো প্রোডাক্টের বিজনেস, অল বিজনেস কিন্তু ডিমান্ড বেসড, অল বিজনেস ডিমান্ড বেসড। গরুর দুধের দাম বেড়ে যাচ্ছে, সব জায়গায় সাপ্লাই নেই, পার্টিকুলারলি শহরগুলোতে। যে লোকটা চায়ের দোকান চালাচ্ছে সেই লোকটা দেখছে যে দুধ না থাকলে লোকে, বেশিরভাগ লোক দুধ চা খেতে চাইছে। তো কি করলো কিছু অসাধু মানুষ, দুধ মানে কি, দুধ মানে হচ্ছে কিছু ঘি মানে তেল জাতীয় কিছু জিনিস আছে, যেটা অ্যাকোয়াস মিডিয়াতে, জলীয় মিডিয়াতে ইমালসিফিকেশন হয়ে আছে, ইমালসিফাইড হয়ে আছে। যখনই তেল জল ইমালসিফাইড হয়ে যায়, ওকে, তেলটা ছোট ছোট মাইক্রো গ্লোবিউলে, লাখো লাখো কোটি কোটি মিলিয়নস গ্লোবিউলে কনভার্ট হয়ে জলের মধ্যে ডিসপার্স হয়ে যায়। তার মধ্যে আরো দুধের আদার কম্পোনেন্ট সেগুলো তো আছে, প্রোটিন ইত্যাদি। ওকে, তো তেল মিশে আছে জলে, সলিউশন ফর্মে নয়, ডিসপার্স গ্লোবিউল, ছোট ছোট তুলতুলে ছোট ছোট দানা একটা কন্টিনিউয়াস ওয়াটার মিডিয়ার মধ্যে আছে, যার ফলে হোয়াইট লাইট ওর থ্রু দিয়ে পাস করতে পারে না। যারা ফিজিক্স পড়েছেন মাধ্যমিক লেভেলে, হোয়াইট লাইট যদি পাস করতে না পারে, ডিফ্লেক্টেড হয় পুরোটাই, তাহলে ওই সলিউশনটা সাদা রং হয়ে যায়, তাহলে ওটা সাদা রং হয়ে যায়।
যখন দুধটা আবার ছানা কেটে যায় দেখবেন জলটা যেটা সেটা কিন্তু সাদা রং নয়, ছানার জল বলা হয় যেটাকে। তো কিছু লোক কেমিস্ট্রি জানে, তারা কি করলো, তেল নিয়ে আর ওই সাবান নিয়ে মানে স্টারার দিয়ে ঘুরিয়ে ওই ওই ইমালশন তৈরি করে নিল। যখন ওইটা তেলটা যখন জলে ওইভাবে ডিসপার্স হয়ে গেল এবং ওই ওই ডিসপারশনটার জন্য ইমালসিফিং এজেন্ট সাবান বড়া ব্যবহার করলো, অটোমেটিক্যালি ওটার অ্যাপিয়ারেন্সটা কিন্তু সাদা দুধের মতো হয়ে যায়। ওইটাকে দুধে বলে বিক্রি করে দিচ্ছে, ওইটাকে দুধের সাথে মিশিয়ে বিক্রি করে দিচ্ছে, 1 লিটার দুধের সাথে 10 লিটার ওটা মিশিয়ে বিক্রি করে দিচ্ছে। চিন্তা করুন, জিনিসটা পয়জনাস হয়ে যাচ্ছে, ডেঞ্জারাস জিনিস হচ্ছে, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। ওকে, তো এই তো হচ্ছে আমাদের দেশ। সেইখানে আপনি অন্তত এমএ প্রোডাক্টের সুরক্ষা বলে এলেন মানে কিন্তু আপনি 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 অনেকাংশে আপনি কিন্তু ওই টক্সিক প্রোডাক্ট গুলো থেকে বেঁচে গেলেন। ডিমান্ড আছে বাধ্য হয়ে, কত পেশেন্ট অ্যানিমিক, কত হিউম্যান বিং ঘুরে বেড়াচ্ছে অথচ অ্যানিমিক, তার কত রকমের এফিসিয়েন্সি কমে যাচ্ছে সে জানে না হয়তো। আমি আয়রন টনিকটা যখন আমাদের করেছিলাম, আমি ট্রেনিং করেছিলাম, এবং ডিটেলসে বলা আছে তার স্কুলের পারফরমেন্স পুর হচ্ছে কেন, ইন্ডাইরেক্টলি আয়রনের সাথে রিলেশন আছে, এগুলো আমি ডিটেলসে ঢুকছি না। তো ডিমান্ড আছে, মেবি হয়তো একজন আমার পরিচিত বিশেষ ঘনিষ্ঠ একজন ম্যাডামের ইউটেরাসে টিউমার ধরা পড়লো, অপারেশন হবে সব ঠিক, প্রিলিমিনারি ব্লাড টেস্ট রিপোর্ট এলো, হিমোগ্লোবিন লেভেল 6.5। ডাক্তার বলে অসম্ভব, আমি এই লেভেলে টিউমারটাকে অপারেশন করতে পারবো না। ওকে, তো দিতে লাগলো আয়রন টনিক হাই ডোজে, 3 মাসের মাথায় তার ব্ল্যাক স্টুল, কিনা গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। আর এই 3 মাস মানে টাইমটাতে 7 দিন 10 দিন 15 দিন ইন্টারভ্যালে ব্লাড টেস্ট করে যাচ্ছে, হিমোগ্লোবিন লেভেল 6.5, 7, 7.5, 7, 6, 6.5, 7, 7.5, 4 মাস 6 মাস। আমরা সবাই জানি বাজারে আয়রন টনিক মানে যারা রেগুলার বেসিসে খান তারা জানেন যে হিমোগ্লোবিন লেভেল লাফিয়ে বাড়ে না, শুধু ফ্ল্যাকচুয়েট করে 1-1.5 মধ্যে, সেটা ওই ওটা 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 ন্যাচারাল কোর্সই হয়। আপনার নিজের হিমোগ্লোবিন লেভেল আপনি প্রতি মাসে চেক করে দেখুন, দেখবেন একটু হালকা ফ্ল্যাকচুয়েট করছে। এন্ড কি হচ্ছে, ওই ওই করসিভ হওয়ার কারণেতে ফেরিক হয়ে গেছে সব, আয়রন কম্পাউন্ডস গুলো ইউজুয়ালি করসিভ হয়, পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে যাচ্ছে, কনস্টিপেশন হয়, ফেরিক আয়ন Fe+++ হয়ে গেছে, কনস্টিপেশন হচ্ছে, অবজেক্টিভ ফুলফিল হচ্ছে না। ওকে, হাজারো রকমের আয়রন কম্পাউন্ডস হেমাটেনিক হিসাবে মানে হিমোগ্লোবিন বাড়াতে পারে এইরকম হিসাবে এসে গেছে, কিন্তু আমার হাতে সায়েন্স টেকনোলজি নেই ওইটাকে ফেরাস ফর্মে ধরে রেখে ফাইনাল ডেলিভারিটা করা অ্যাজ ডোজেস ফর্ম ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট বা যাই কিছু। সো যাদের ক্লিনিক্যাল আইটা খুব স্ট্রং তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে বলছে, না তুমি বলছো বটে, আমি যতগুলো পেশেন্টকে আমার দিয়েছি 2 মাস 3 মাস টানা খাওয়ার পরে তারা কিন্তু কেউ বলছে পেটে পেন হচ্ছে, পেটে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, আমি কিন্তু এটা আই এম স্টপ প্রেসক্রাইবিং ইট। তো ওরা রিপোর্ট পাঠাচ্ছে, আমাদের মধ্যে কিছু ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট তারা ওখানে R&D তে আছে, দুষ্টু বুদ্ধি সব সময় তারা অ্যাপ্লাই করছে, কিছু চলো লিকুইড ফর্মুলেশন বানিয়ে দাও। সো দেখবেন ডেক্সট্রোজেন টেক্সট্রোজেন ইত্যাদি অনেক লিকুইড ফর্মুলেশন এলো, সেগুলো মানে ডাক্তারকে বোঝাতে লাগলো যে ট্যাবলেটটা খেলে এক জায়গায় গিয়ে পড়ছে, ওখানটা পুড়িয়ে দিচ্ছে, কিন্তু লিকুইড আকারে দিলে ওটা ছড়িয়ে পড়বে, পুড়বে না। কিন্তু মেবি সঙ্গে সঙ্গে পুড়বে না, কিন্তু লং টার্মে তো পুড়বে রে বাবা। আজকে একটু হলো, আজকে একটু 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 করতে করতে পুরোটা একটা করোসিভ কেমিক্যাল এক্সপোজ হচ্ছে, একটু 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 করতে 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 এন্টায়ার গ্যাস্ট্রিক মিউকোসা বিকাম হাইপারেমিক, পুরো রেডেনিং হয়ে গিয়ে পুরো আলসার ইনডিউস হয়ে যাচ্ছে। তো আবার না, এত তো সলভ হলো না, আবার দুষ্টু বুদ্ধি এলো, না স্যার এই একটা ট্যাবলেট ফর্মে নয়, দেখুন আমি এই 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 ডোজটাকে আমি কয়েকশো ছোট ছোট দানাতে কনভার্ট করে দিয়েছি, স্প্যানসুলস টেকনোলজি। দেখবেন সাবুত দানার মতো একটা ক্যাপসুলের মধ্যে অনেকগুলো ভরা আছে, তাতেও বাড়ছে না। এখন নিয়ে এলো ওই মানে পুরো অ্যামরফাস পাউডার আয়রনকে ডাইরেক্টলি ঢুকিয়ে দিচ্ছে, টোটাল আপনার টক্সিসিটি
and no response, objective fulfill হবে না 1%, স্টিল ডাক্তারদেরকে বুঝিয়ে দিচ্ছে, যেহেতু ডাক্তারদের এই সাবজেক্ট মানে এই এরিয়াগুলো, এই ডোজেস ফর্মের এরিয়াগুলো তাদের ডেপথে কভার করা হয় না, ক্লিনিক্যাল সাইডটা হিউজ কভার করা হয়, তো অসাধু ব্যবসায়ীরা একটা হিউজ ব্যবসা চালিয়ে যাচ্ছে। হোয়ারাস আপনি দেখবেন ওই কারণে আপনি বাজারে যে কোনো আয়রন ট্যাবলেট খান, দেখবেন আপনার স্টুল ব্ল্যাক হচ্ছে, তার মানে কি ওই ফেরিক আয়রনটা স্টুলের থ্রু দিয়ে বেরোচ্ছে, অ্যাবজর্ব হতে পারে না, ওই জন্য স্টুল ব্ল্যাক, একটা কালচে ভাব এসে গেছে স্টুলের মধ্যে, নসিয়েটিং ভাব আছে, দেখবেন কনস্টিপেশন হচ্ছে, মিলিয়ে নেবেন। প্যারালালি আপনার এই অভিজ্ঞতার পরে আপনি অ্যামের আয়রনে শিফট করুন, দেখবেন এই সাইড এফেক্ট গুলো নেই, স্টুলের কালার নেই, কারণ ওই অ্যাবজর্ব আপনার ব্লাডে ঢুকে গেছে, অ্যাবজর্বেবল আয়রন ফেরাস ফর্মে। অ্যামে হ্যাভিং দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারা ওই আয়রনটাকে ফেরাস ফর্মে ধরে রাখতে পারে। তো সেই জন্য আমরা এই কথাটা বারবার ইউজ করি, সায়েন্স অ্যান্ড বেস্ট অফ দ্য সায়েন্স। আপনাকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। 3 মিনিট মিটিং অ্যাটেন্ড করলাম, কে বলছে, দেখতে কেমন কেমন বলছে, নো, কিসের এত ব্যস্ততা মশাই, নিজের লাইফ চেঞ্জ করতে এসেছেন। আপনি কি ডক্টর আইসি মুর্মু থেকে বেশি ব্যস্ত? আমাদের টিমে একজন পাওয়ার প্লেয়ার, যারা নতুন তারা তো জানেন না, ডক্টর ঈশ্বরচন্দ্র মুর্মু, বাঁকুড়াতে একজন রিনাউন্ড ডক্টর, হাই মানে অত্যন্ত বিজি প্র্যাকটিশনার, বড় নার্সিং হোমের উনি আরএমও পজিশন, আমি এই মুহূর্তে জানি না আরএমও পজিশনটা হোল্ড করছেন কিনা, লিটিল হার্টসের মতো বড় নার্সিং হোমের আরএমও পজিশন হোল্ড করেন। আমি গতকাল দেখেছি মিটিং এতে উনি সারাক্ষণ উপস্থিত আছেন, হ্যাঁ আজকেও মিটিং এতে দেখেছি উপস্থিত আছেন। ডক্টর গিরি এখন রিটায়ার, তবু কত ব্যস্ত আপনি জানেন? এই সুদীপ্তার বাবা, আপনি কি এদের থেকেও বেশি জানেন? ডক্টর মুর্মুর যা নলেজ, ডক্টর গিরির যা নলেজ, আপনি দেখুন লিস্ট চেক করে ডক্টর গিরিও নোট নিচ্ছে এন্ড এ করছে, আই মিন মিটিং অ্যাটেন্ড করছে এই স্টেজে এসেও, আর আপনি আপনার ব্যস্ততা দেখাচ্ছেন। আমি জানি না কেন, মানে সরি, আমি একটু মানে আমি যখন দেখি যে কেউ মানুষ তার নিজের জীবন নিয়ে ছেলে খেলা করছে, আমি একটু মানে একটু কি বলবো, আমার মুড অফ হয়ে যায় আর কি। যাক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এমএ প্রোডাক্ট গুলো না, সে অনেকটা যেন মানে কোষ্ঠী পাথর বলে একটা কথা আছে, কোষ্ঠী পাথর। তো একটা একজনের কথা মনে পড়ে গেল, জিনিসটা ভালো নয় ব্যাপারটা, গল্পটা তবু একটু বলি, রিয়েল গল্প। মানে একটা আমি এক ভদ্রলোককে চিনতাম আমাদের গ্রামের এলাকাতে, সে সুদের কারবার করতো আর কি, সে সোনা টোনা বন্ধক রাখতো। তো কিছু লোক মানে কিছু গ্রামের কিছু ছেলে একটু দুষ্টু বুদ্ধি এসে গেল, তারা ওই রোল গোল্ড টোল গোল্ড বেরিয়ে গেছে, সিটি গোল্ড বেরিয়ে গেছে, ওই লোক খবর রাখতো না, সেই সময় গয়না কিনে এসে তাকে সে বন্ধক রেখে আর মানে আর ওই দিকে মারায়নি আর কি। দুই একটা বেশ বড় রকম ধাক্কা খাওয়ার পরে সে তখন খোঁজ খবর করে একটা কোষ্ঠী পাথর জোগাড় করেছিল। তারপরে সে এক জায়গায় গল্প করছে, ইনফ্যাক্ট ঘটনাক্রমে সেই গল্পটা যখন সে করছে আরেকজনের সাথে, আমি তখন ছোট্ট, খুবই ছোট, আমি তখন সেখানে উপস্থিত ছিলাম, আমার মনে আছে, বাবা বাঁচা গেছে, একটা কোষ্ঠী পাথর আমি ম্যানেজ করতে পেরেছি। তো তখন আমি ওটা জেনেছিলাম, কোষ্ঠী পাথর এমন একটা জিনিস যে ওই রোল গোল্ড, সিটি গোল্ড যা কিছু আছে সোনালী রঙের ঘষলে অনলি সোনাটাকে আইডেন্টিফাই করা যায়, ও ও ও অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিবে ঘষলে। তো অনেকটা সেই রকম আর কি, অ্যাকচুয়ালি কোষ্ঠী পাথরে ফেললে যেমন সোনা চেনা যায়, সেরকম এই এমএ প্রোডাক্ট গুলোর একটু ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তা দেখবেন আপনি চিনতে পারছেন। এই যে পিএইচ ব্যালেন্স এফেক্ট, সেদিন যেন কাকে বোঝাচ্ছিলাম যে এভরি ডে বিকজ অফ দ্য নর্মাল ডেথ, প্রত্যেকটা কোষের তো একটা লাইফ টাইম আছে, তো আমাদের ওপরের যে লেয়ারটা আছে শরীরের, সে ওপরের লেয়ার থেকে যে পরিমাণ কোষগুলো মারা যাচ্ছে, এইগুলোকে যদি একসাথে, এবং 365 দিনে যত কোষ ওপরের লেয়ার থেকে মারা গেল সেইগুলোকে যদি রাখা যেত এবং ওই বাঁচা অবস্থাতে রাখা যেত, এবং সেটাকে যদি টোটাল অ্যামাউন্টটাকে যদি ওজন করে দেখা যেত, তাহলে ঠিক 2.5 কিলো মাংসের সমান অ্যাভারেজে সারা বছরে 2 থেকে 2.5 কিলো ওরকম মাংসের সমান হবে, যেটা নর্মাল ডেথ। কিন্তু যখন এই স্কিনটা এক্সপোজ হচ্ছে সাবানের দ্রবণে, যে কোনো সাবান, শ্যাম্পু যা আপনি গায়ে লাগাচ্ছেন, কসমেটিক্স, তখন এই যে দেবদূতি বললো না ওয়াটার ব্যালেন্স, দেবদূতি অনেক কিছু বলে গেছে, প্রাউড অফ ইউ, মানে এত সুন্দর এগুলো বলছিল, মানে যেন ও যেন একদম সায়েন্সটাকে গুলে খেয়েছে মনে হচ্ছে।
হ্যাঁ, তো প্র্যাকটিস করে নিলেই হয়। মানে আমাদের শরীরের টেম্পারেচার অলওয়েজ কনস্ট্যান্ট, ওয়াটার ব্যালেন্স কনস্ট্যান্ট, অ্যাসিড বেস ব্যালেন্স কনস্ট্যান্ট, অর্থাৎ কোষটা কোন এনভায়রনমেন্টে বেঁচে থাকবে সেটা কনস্ট্যান্ট। ওই এনভায়রনমেন্টটা চেঞ্জ হলেই মারা যাবে কোষটা। বুঝলেন? যেমন আমাদের বডি টেম্পারেচার 37°C, যদি আপনি 42 তে উঠে যায় কোনো কারণে, দেখবেন মরে গেছে লোকটা। তো পুরো লোকটাই মরে যাবে। তো যাই হোক আর কি, তো সেইখানেতে যখনই আপনি এক্সটার্নাল কিছু গায়ে লাগাচ্ছেন, সাবান জল টল ইত্যাদি, ওই এনভায়রনমেন্টে ওর পিএইচটা আলাদা, ওই ওপরের কোষগুলো মরে যায়। সেই জন্য সাবান দিয়ে স্নান করার পরে আপনি দেখবেন শরীর একটা শীতকাল হলে এটা বোঝা যায়, শরীর টান টান চটচট করছে গাগুলো। উপরের কোষগুলো এরকম করে যদি নখ দিয়ে ঘষেন, দেখবেন পুরো পেয়ারা গাছে ছাল ওঠার মতো পুরো মোরা কোষ বেরিয়ে আসছে। এগুলো হচ্ছে ওই যে স্কিন যে মরে যাচ্ছে ওপরের কোষগুলো, সেগুলোকে অ্যাক্সিলারেট করছে, ত্বরান্বিত করছে। একবার সাবান দিয়ে স্নান করলেন মানে হয়তো ধরুন আপনার 10 গ্রাম কোষ মরে গেল, সেটা ওপরের লেয়ারই পুরো লেয়ারে আছে, আগামী 4-5 দিন 6 দিন ধরে ওটা ঝরে পড়বে। ওই মোরা কোষগুলোই কিন্তু আপনার নানা রকম অসুখ ডেকে নিয়ে আসে, ফাঙ্গাল ডিজিজ ইত্যাদি, এগুলো সব। তো আমাদের প্রোডাক্ট গুলো এই যে থ্রেট, এই যে প্রবলেম, আমের এই যে 1000 জন টপ লেভেল বৈজ্ঞানিকের টিম আছে, তারা সেটাকে রিজলভ করেছে পিএইচ ব্যালেন্স এফেক্ট দিয়ে। ওকে, সো এই যে কোনো এক্সটার্নাল মানে আপনার প্রসাধনী সামগ্রী, সে সাবানই হোক, শ্যাম্পুই হোক, ক্রিম হোক, যাই হোক, আমাদের সাবানেতে কোনো লিপোফিলিক কালার নেই। সাবান শ্যাম্পু ইত্যাদিতে লিপোফিলিক বাজারে সবগুলোতে আছে, 100টার মধ্যে 1000টার মধ্যে 999টাতে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইটস মাই সাবজেক্ট। আর যখন ওই লিপোফিলিক কালার দেবে, তখন ওটা স্কিনে পার্টিশন হবে। যারা বিএসসি কেমিস্ট্রিতে ডিস্ট্রিবিউশন ল পড়েছেন, পার্টিশনিং এফেক্ট, অর্থাৎ স্লোলি স্কিনের থ্রু দিয়ে ঢুকবে, আপনাকে স্লো পয়জন করছে এভরিডে। একটা বাজারি সাবানে স্নান করলেন, একটা বাজারি শ্যাম্পুতে স্নান করলেন, একটা বাজারি ক্রিম লাগালেন, তার মানে আপনি আপনার শরীরকে স্লো পয়জনিংটাকে অ্যাক্সিলারেট করছেন। ওকে, সো এগুলো একটু মাথায় রাখতে লাগবে, আপনাকে তৈরি হতে লাগবে। দেখবেন একটা কথা আমি বলি, আপনারা খেয়াল করে শুনেছেন কিনা জানেন, প্রিপেয়ার ইয়োরসেলফ, বিল্ড ইয়োরসেলফ, দেন বিল্ড ইয়োর বিজনেস। আমি কোথাও শুনিনি, দেখিনি, আমার অর্গানাইজেশনেও আমার কোনো এরকম কোনো অবজারভেশন নেই যে না নিজেকে তৈরি করে কেউ বিজনেস বিল্ড করতে পেরেছে। আমি তৈরি করা বলতে কি বলতে চাইছি বলুন তো, যেমন ধরুন আজকে যে নিউট্রিলাইট ব্র্যান্ডের ন্যাচারাল সির ওপরে কৌশিক একটা সুন্দর ডেমনস্ট্রেশন দেখা, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 5 টাকা, আপনার পাড়ার দোকানেও কিনতে পারবেন, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMNO4, নইলে কলকাতা বাগড়ি মার্কেট থেকে কালেক্ট করবেন, করে পুরো টিমকে পুড়িয়া করে সাপ্লাই করবেন। 5 টাকা কিনলে আপনি 5 বছর ডেমনস্ট্রেশন করেও শেষ করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনি ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দার, কি করে হয় আমি জানি না। যাই হোক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কত সুন্দরভাবে দেখালো। ওকে, সব তুলসী ডেমনস্ট্রেশন কত সুন্দরভাবে করলো। হ্যাঁ, বাজারি আয়রনের ডেমনস্ট্রেশন যেভাবে দেখালো, হ্যাঁ, ট্যালকামের ডেমনস্ট্রেশন যেটা দেবদূতি দেখালো। ওকে, সো সোপের যে ডেমনস্ট্রেশন আয়োডিন দিয়ে দেখালো, আমি এই ডেমনস্ট্রেশন গুলোকে রেকমেন্ড করছি। আমি আজকে যে ডেমনস্ট্রেশন গুলো স্টেজ আপ করা হয়েছে, এইগুলোকে আমি স্ট্রংলি রেকমেন্ড করছি। আমরা যখন একটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন মিটিং করেছিলাম বহু দিন আগে, বহু বছর আগে, ইনফ্যাক্ট দিলীপ দা এটাকে রেকর্ড করেছিল, যেটা LKG প্রোডাক্ট ডেমনস্ট্রেশন সিডি আপনারা আজও ব্যবহার করছেন, তাতে যে ডেমো গুলো আছে ওই সবগুলোকে আমি আজও রেকমেন্ড করছি, একটা উইথড্র করছি না। ওর সাথে এই যে সমস্ত ডেমনস্ট্রেশন গুলো আমাদের অর্গানাইজেশন থেকে অ্যারেঞ্জ করছে, সেগুলোকে আমরা স্ট্রংলি রেকমেন্ড করছি। এগুলোকে প্র্যাকটিস করুন, এগুলোকে আপনার পেজ মিটিং এর অঙ্গ করুন। এটা আমি তাদেরকেই আগামী দিনে ডায়মন্ড হিসেবে আমি পাবো, যারা কিনা আগামী 24 ঘন্টার মধ্যে এই ডেমনস্ট্রেশন গুলো তার পেজ মিটিং এতে পাঠ করে তুলবে। অল অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট থাকবে। বহু মানুষ বিজনেস করছে, 2 বছর 4 বছর বিজনেসে কি বলবো বয়স হয়ে গেছে, বাট হিজ or she is not yet ready। তার বাড়ি, তার পেজ মিটিং এর জায়গা ভিজিট করলেই বলে দেবো সে তার রিচ অ্যারেঞ্জমেন্ট নেই, সে নিজেকে ডেভেলপ করেনি, এই ডেমনস্ট্রেশন গুলোকে প্র্যাকটিস করেনি।
ওকে এক একটা ডেমনস্ট্রেশন দিয়ে, হ্যাঁ এইগুলোর সাথে আমরা তো আছি, আমরা আরেকটু সায়েন্টিফিক ব্যাকআপ দিয়ে দেব। যেমন ধরুন এই যে সাবানের যে ডেমনস্ট্রেশনটা, এইটুকু তো আপনি বোঝা, একটা একটা লেম্যান যে কখন পড়েনি সে বুঝে গেল যে এই সাবানটা ওই সাবানটা এক জিনিস নয়। কারণ এই তিনটে সাবানের এনভায়রনমেন্টে যখন আয়োডিন অ্যাড করা হচ্ছে, অ্যামওয়ে সাবানটা ডিফারেন্টলি বিহেভ করছে। অ্যাকচুয়ালি কি হয় আপনাকে বলি, আমি যখন সাবান নিয়ে ট্রেনিং দিয়েছি আপনাদেরকে একটা জিনিস বলেছি যে সাবান হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম সল্টস অফ হায়ার ফ্যাটি অ্যাসিড। যারা নোট নিচ্ছেন লিখে রাখুন, সারা পৃথিবীর বুকে দাপিয়ে আপনি এগুলো শেখাতে পারবেন, এগুলো সায়েন্স। সোডিয়াম বা পটাশিয়াম সল্টস অফ হায়ার ফ্যাটি অ্যাসিডস, ফ্যাটি অ্যাসিডস যেগুলো হয় লম্বা যে আপনার হাইড্রোকার্বন চেন, তার সাথে সিওএইচ, এইগুলো ট্রাইগ্লিসারাইড ফর্মে থাকে। তেল, ঘি, চর্বি, এগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইড। একটা গ্লিসারল মানে তার মধ্যে তিনটে হাইড্রক্সিল গ্রুপ আছে, সেইখানে তিনটে কার্বক্সিলিক অ্যাসিড এইভাবে গেঁথে ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এই যে ফ্যাটি অ্যাসিড গুলো ওর সাথে গাঁথলো, সেই ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে যদি আনস্যাচুরেশন পয়েন্ট বেশি বেশি থাকে, তাহলে ওই ট্রাইগ্লিসারাইডটা আমাদের দেশে রুম টেম্পারেচারে তরল আকারে থাকে, সরষের তেল ইত্যাদি। যে সমস্ত তেলগুলো আপনারা দেখেন সেগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, আনস্যাচুরেটেড অনেক পয়েন্ট আছে ওখানে। আর ওই যেমন আমরা ভোজ্য তেলকে হাইড্রোজেনেশন করে মানে স্যাচুরেশন করে ডালডা তৈরি করি, ঠিক সেই রকম যখন ওটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ঢোকে ওই ট্রাইগ্লিসারাইডের মধ্যে, তখন ওইটা রুম টেম্পারেচারে সেমি সলিড হয়, যেটা চর্বি, গরুর চর্বি, শুয়োরের চর্বি। এরপরে দেখবেন যে 1 কিলো গরুর চর্বি বা 1 কিলো শুয়োরের চর্বির যা দাম, 1 কিলো তেলের দাম তার প্রায় 3 গুণ। সেই জন্যই কি করে এই অসাধু ব্যবসায়ীরা চর্বিতে শিফট করে যায়। চর্বিকে যখন আপনি ওই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন আপনি ট্রিট করবেন, হ্যাঁ, সোডিয়াম আর পটাশিয়াম সল্ট তৈরি হবে ওই ফ্যাটি অ্যাসিড গুলো। কোন ফ্যাটি অ্যাসিড গুলো? ওই চর্বির মধ্যে যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, সেই ফ্যাটি অ্যাসিডের নেচারটা কি? সেগুলো স্যাচুরেটেড, তার মধ্যে আর কিছু ঢোকার জায়গা নেই, সব সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। সেই জন্য ওখানে আয়োডিন দিলে ওই আয়োডিন আর ঢুকতে পারছে না। অ্যামওয়ে কিন্তু চর্বি দিয়ে সাবান তৈরি করে না সস্তায় বানাবে বলে, অ্যামওয়ে তেল দিয়ে করে, এবং ওই তেলগুলোকে চুজ করে ইনক্লুডিং আমন্ড অয়েল, যে তেলগুলো আপনার স্কিনের পক্ষে হেলদি। এবং প্রমাণ কি? ওই এনভায়রনমেন্টে যখন আয়োডিন দিয়ে দেবেন, ওই তেলের মধ্যে আনস্যাচুরেটেড পয়েন্ট আছে, সেই আনস্যাচুরেটেড পয়েন্ট গুলোতে মানে চেয়ার ফাঁকা আছে, সেই চেয়ার গুলোতে আয়োডিন গিয়ে বসে যাচ্ছে। ওই জন্য আয়োডিনের কালারটা কোনো সাদা হয়ে যাচ্ছে। হোয়াট এ সায়েন্স! কতটা খেয়াল রেখেছে আপনার ত্বকের পুষ্টির দিকে, শুধু ক্লিনিং এর দিকে নয়। দুটো সাবানই ক্লিন করে, কিন্তু আপনার প্যারালালি আপনার ত্বককে পুষ্ট করে আমাদের সাবান, এগুলো আপনি ক্লেম করতে পারেন। প্লাস চর্বি জাতীয় সাবান গায়ে লেগে থাকে, আপনি ওই চর্বি থেকে যে সাবান তৈরি হয়েছে হাতে লাগান, লাগিয়ে জলে ধুন, দেখবেন অনেকক্ষণ লাগছে, লেলে ভাব যাচ্ছে না। আমাদের তেল জাতীয় সাবান হাতে দেওয়ার পরে একবার ধোয়ার পরে দেখবেন লেলে ভাব চলে গেছে, 100% চলে গেছে। ওই চর্বি জাতীয় সাবান গায়ে লেগে থাকে, দেখবেন আপনি খেয়াল করে দেখবেন শীতকালে বোঝা যায় এই সব জায়গাগুলোতে আঙুলের এই গোলগুলোতে একটা সাদা সাদা ভাব চলে আসে, যেন হালকা পাউডার লেগে আছে। ওই সাবান, তার মধ্যে লিপোফিলিক ডাই, সিনথেটিক ফ্লেভার, প্লাস ট্রাইক্লোসান জাতীয় বিষাক্ত আপনার ওই জীবাণু ইনঅ্যাক্টিভ করা জীবাণুনাশক, ওই সবগুলো আপনার ত্বকের মধ্যে লেগে থাকলে 24 ঘন্টা ধরে আপনাকে স্লো পয়জন করছে। এগুলো ট্রেনিং এর ডিটেলসে বলা আছে, আমি একটু হিন্টস দিলাম মাত্র। তো এইগুলোকে আপনি 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 আপনার পেজ মিটিং এর পার্ট করে তুলুন, আপনার প্রত্যেকটি প্রোডাক্টের যেন এরকম এক্সপার্টাইজ থাকে আর কি। ওকে, সে চবনপ্রাশ যেটা লঞ্চ করেছে নতুন প্রোডাক্ট, আমি আজকে দেখবেন লিফলেট আপনাদেরকে ফরওয়ার্ড করেছি,
আপনারা যারা ডাইরেক্টলি কানেক্টেড এমএ এর সাথে তারাও ডাইরেক্টলি এমএ থেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে গেছেন। ওকে, সেখানে দেখবেন আমি একটু অরুণাভ আর আমার দুই বন্ধু আসানসোলের অমিতাভ, তোমাদের আমি রিকোয়েস্ট করব যে এই যে আমার ডিজিটাল লিফলেট, এই ডিজিটাল লিফলেট থেকে এইগুলো লিখবে, এক একটা করে পাতা উল্টাবে, পুরোটা সিরিজে লিখবে। ওকে, লিখে এই এক একটা পাতা উল্টাবে, দেখবে নানা রকম নানা রকম তুমি পাচ্ছ। ক্লোজ করলে তোমাদের প্রত্যেককে পাঠিয়েছি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, প্ল্যাটিনাম গ্রুপে। এই বাংলা বা হিন্দি যেটা তুমি কমফোর্টেবল, হিন্দিতে বাংলাতে ক্লিক করো, দেখবে এই লিফলেটটা তুমি দেখতে পাচ্ছ। তারপর তুমি 1 বাই 1 ওটাকে লিপিং করো, দেখবে যে একটার পর একটা পাতা উল্টে যাচ্ছে, তুমি প্রত্যেকটা পাতা পাচ্ছ। এগুলো লেখো প্লিজ, সিরিজে লেখো। এর অনেক কিছু জিনিস, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্টেড হার্টস ইত্যাদি সমস্ত কিছু মানেগুলো অতীতের ট্রেনিং এ আমরা কভার করেছি, সেগুলো এখানে আরো অ্যাড করো, করে লেখাটা আমাকে পাঠাও। আমি এটা, আমাদের টিমে তো প্রচুর সায়েন্টিস্ট আছে, দে আর ওয়ার্কিং হার্ড, তারা ল্যাবরেটরিতে গবেষণা করছে, তারা লাইব্রেরিতে পড়াশোনা করছে। এই ডক্টর অরূপ মান্না, ও প্রতি মুহূর্তে পড়াশোনা করছে, আমাকে অনেক জিনিস পাঠায়। আমি এটা নিয়ে অরূপকে পাঠাবো, অরূপ ওটাকে আরো এনরিচ করবে। ওকে, তারপরে আমাকে পাঠাবে, আমি ওটাকে আরো একটু মানে ফাইনাল টাচ দেব। সো দ্যাট উড বি ইয়োর অ্যাসেট। এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি ডায়মন্ড নয় ক্রাউন যাবেন। চ্যবনপ্রাশের যা রিচ হিস্ট্রি আছে আপনি কল্পনা করতে পারবেন না। যে মানুষ একদম পুরো অসুখকে পুরো শেষ হয়ে গেছে, একেবারে মানে জাস্ট গোয়িং টু ডেথ, সেই লেভেল থেকে তুলে নিয়ে আসতে পারে চ্যবনপ্রাশ। আপনারা জানেন ওর আমাদের যে রিচ হিস্ট্রি, ডিসি যে এই রিচ ফর্মুলেশন। ওকে, সো বাট আনফরচুনেটলি যাদের কাছে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নেই, তারাও চ্যবনপ্রাশ ফর্মুলেশন তৈরি করে বিক্রি করছে। কারণ যদি এটা সত্যিকার চ্যবনপ্রাশ হয়, ওটা জীবনদায়ী, হিউজ। যে লোকটা অসুখে বিধ্বস্ত হয়ে আস্তে আস্তে ডিজেনারেশন দিকে চলে যাচ্ছে, সেইগুলোকে রিকভার করে আপনাকে সতেজ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। ইমিউনিটি এমন ভাবে বুস্ট করবে যে অন্য কোনো কিছুর মধ্যে ঢুকতে পারবে না। আজকে আপনি জানেন যে আমাদের কাছে সেই সায়েন্স আছে যে কোন হার্বসে কোন জিনিস আছে, সেই হার্বসের কোন পার্টে আছে পার্ট ইউজ, কোন এনভায়রনমেন্টে ওটাকে কাল্টিভেট করলে, কোন এজে ওই হার্বসটার কোন পার্টেতে ওই অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টসটা জমবে, সেইটাকে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে পৃথকীকরণ করা যাবে। ফ্রেন্ডস, একটা ফর্মুলেশন ইন্ডিয়ার মার্কেট থেকে নিয়ে আসুন তো, আদার দেন এমএ ফর্মুলেশন, যেখানেতে কোয়ান্টিফাই করে বলা আছে যে এই তুলসীটাতে এতটা পরিমাণ উর্সলিক অ্যাসিড আছে। তুলসীর ফর্মুলেশন তারা যারা করছে তারা জানেই না যে তুলসীর এই মিরাকুলাস রেজাল্ট, মিরাকুলাস বেনিফিশিয়াল এফেক্ট বিকজ অফ দ্য উর্সলিক অ্যাসিড। এমএ সায়েন্টিস্টরা সেইটাকে বের করে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফর্মুলেট করে আপনার হাতে তুলে দিয়েছে গার্ডস এর সাথে। কি সেই গার্ডস? লেভেলেতে কোয়ান্টিফাই করে লিখে দিয়েছে যে প্রত্যেকটা ট্যাবলেটে কত পরিমাণ ওই অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস আছে। লেভেল ক্লেম, মানে এমনি করে মার্কেটে বিরাজ করতে পারবে। অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট আমার বুক গর্বে ফুলে ওঠে। So we are having such product, predictable product, scientific product, যে প্রোডাক্ট কথা বলে। ওকে, সো আমি লাস্ট যেটা বলবো, আমি আমার অল পাওয়ার প্লেয়ারদের, পার্টিকুলারলি আমি সিলভার এন্ড আপদেরকে আমি বলছি যে আমি 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 অফার করছি আমার স্টেজ আপনাদের সকলকে, যাদের গার্ডস আছে টু ডেভেলপ ইয়োর সেলফ। ওকে, যদি নিজেকে তৈরি করে নিতে পারেন যে ইয়েস আমি এমন ভাবে তৈরি করলাম, এই এই যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে, এনি প্রোডাক্ট, বডি ওয়াশ, এসে ভেজ ওয়াশ,
লেভেলে অনেক ইনফরমেশন আছে, অ্যামের সাইটে অনেক ইনফরমেশন আছে, এতদিন যে ট্রেনিং গুলো নিয়েছেন সেগুলো থেকে অনেক ইনফরমেশন পাচ্ছেন, অ্যামের ট্রেনারদের থেকে অনেক ইনফরমেশন পাচ্ছেন, অল কারেক্ট ইনফরমেশন দিয়ে সমৃদ্ধ করে ডেমনস্ট্রেশন, যদি অ্যাপ্লিকেবল কিছু ডেমনস্ট্রেশন থাকে সেইগুলো দিয়ে আপনি রেডি করে আপনি আমাকে ডাইরেক্টলি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ, যে স্যার আপনার প্ল্যাটফর্মে আমি এটা প্রেজেন্ট করতে চাই। I would be happy to accommodate you. Me and Archana would be happy to accommodate you. But before that, your preparation is must. রং কিছু জিনিস আদার প্ল্যাটফর্ম থেকে, আদার মানে আমি যেগুলো মেনশন করলাম সেগুলো বাইরের প্ল্যাটফর্ম থেকে নেওয়া কোনো জিনিস ইনকর্পোরেট করবেন না। আমার প্ল্যাটফর্মে যারা মানে আই মিন যারা অলরেডি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বিরাজ করছে তাদের কেউ নিশ্চয়ই আপনার আপলাইন, তাদের সাথে ভেরিফাই করে তারা যদি সার্টিফাই করে আপনি অ্যাড করতে পারেন। বোঝা গেল? আমার এতে কালার গার্ড আছে, কালার গার্ড কোথায় একটা কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেই কালার গার্ড আজও চলছে। হোয়াট এ রং ক্লেম। এইরকম যেন না হয় আর কি। নিজেকে তৈরি করুন, তৈরি করে অফার করুন নিজের স্পিকার, এবং এটা আপনার মঙ্গল হবে। আমার রেসপন্সিবিলিটি আপনার লিডারশিপ এস্টাবলিশ করা। আগামী দিনে তারাই ডায়মন্ড হয়, আগামী দিনে তারাই গ্রোথ মোডেতে অনেক একটার পর একটা মাইলস্টোন এই বিজনেসে ক্রস করে, যারা ভাইব্রেন্ট লিডার, যারা যারা তাদের টিমের কাছে অলওয়েজ এক্সাম্পল সেট করছে। এক্সাম্পল সেট করা কথাটা কিন্তু অলওয়েজ জানবেন যে রাইট এক্সাম্পলের কথা বলা হয়, রং এক্সাম্পল নয়। আপনি এখনো মানে ভাইব্রেন্ট লিডার হিসেবে স্টেজে, আজকে ধরুন সুদীপ তার যে লাস্ট স্পিকারের কথা আমি বলছি, একজনের নামই নিচ্ছি, অল স্পিকার যারা স্টেজ পারফর্ম করলো তাদের টিম ইজ অলসো ওয়াচিং, তাদের টিমের রেসপেক্ট আসবে তার লিডারের প্রতি। মনে রাখবেন যারা পেরেন্টস, যাদের গ্রোয়িং বেবি 2 বছর 3 বছর, সুদীপ তার বাচ্চা বললো 5 ইয়ার্স এবারে জুলাইতে আসছে, a pair of little eye watching you. Parents should not forget that. A pair of little eye watching you. আগামী দিনে আপনার বাচ্চার ম্যানার্স, এটিংস, হিউম্যান কোয়ালিটি আপনাদেরকে ক্লোজলি ওয়াচ করতে করতে ডেভেলপ হচ্ছে। সেম থিং এই বিজনেস ফিল্ড অ্যাপ্লিকেবল। সো মেনি পেয়ার্স অফ কনসাস আই, ওরা কিন্তু মানে আপনার টিম প্লেয়াররা কিন্তু বাচ্চা নয়, ছোট বাচ্চা নয়, তারা কনসাস। এন্ড সো মেনি পেয়ার্স, আপনি যদি 10 জন ডাউনলাইন থাকে, আপনার অন্তত মিনিমাম 10 জোড়া চোখ আপনাকে অবজার্ভ করছে। ওকে, অল আর লিডার্স। লিডার্স মানে এই নয় যে অনলি এলকে ঘোষ লিডার, অসিতাভ দত্ত লিডার, নো। অল, আপনি যেদিন জয়েন করলেন সেদিন আপনি একজন এবিও, যেদিন আপনি কাউকে স্পন্সর করলেন ইউ আর লিডার, কারণ আপনার একজন ফলোয়ার তৈরি হয়েছে, আপনি একজনকে লিড করা শুরু করেছেন। From that moment you should start setting right example. যদি করেন আপনার মঙ্গল হবে, আই বিলিভ সো। আমার মনে আছে আমি তখন ক্লাসে ফার্স্ট বয়, ক্লাস 9, অসিত বাবু এবছর মারা গেলেন, আমার একজন সদ্য টিচার, ওই আনাপুর হাই স্কুল যেখানে আমি পড়েছিলাম, জগন্নাথপুর বাদিচ্য পশুপতি বিদ্যা মন্দির, উনি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করা আই মিন টিচার। ক্লাস শেষ করে যখন বেরিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে দাঁড়িয়ে বললো 25শে বৈশাখ আমাদের স্কুলে মানে কালচারাল প্রোগ্রাম হতো, এই লক্ষ্মী তুমি কিসে কিসে নাম দিয়েছো? তো আমার সেলফ ইমেজ তখন এত পুয়ার, আমি কোনো কিছুতে নাম দিইনি। সো এমন ধমকে ছিল আমাকে, প্রচন্ড ধমকে ছিল। তারপরে উনি হয়তো কি যেন মনে হলো যে পরের টিচার এসে গেছে, বোধহয় খুব বেশি বকে দিয়েছে, তারপরে একটু